শুরুতে জানিয়ে দেব গাজা থেকে ইসরায়েলে একাধিক রকেট হামলা দাবির রিপোর্টের। জানিয়ে দেব কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত নারী ও শিশুসহ 21 জন। এরপরে রয়েছে শিবিরের জয়, ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে মুক্তি দেবে দাবি পাকিস্তান জামায়াতের। অন্যদিকে রয়েছে জাতিসংঘ পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশ প্রত্যাখ্যান ইরানের। সর্বশেষ জানিয়ে দেব শুধু পাকিস্তান নয়, চীনের সঙ্গেও সীমান্ত সংঘাত বড় চ্যালেঞ্জ বলছেন অনিল চৌহান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা থেকে ইসরায়েলে একাধিক রকেট হামলা দাবি রিপোর্টের। গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের নেভিকোট শহরের দিকে 2টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম দাবি করেছে। ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ এই হামলার দায় স্বীকার করে প্রতিবেদনে দাবি করেছে। সংগঠনটি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, নেটিভোট শহরে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, গাজা থেকে ছোড়া 2টি রকেটের মধ্যে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে আটকানো হয়েছে, অপরটি জনবসতিহীন খোলা জায়গায় গিয়ে পড়েছে। এই ঘটনা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় তীব্র অবরোধ ও আগ্রাসন সত্ত্বেও লড়াই অব্যাহত রেখেছে প্রতিরোধ যোদ্ধারা। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা থেকে ইসরায়েলের দিকে বিচ্ছিন্নভাবে রকেট হামলার ঘটনা ঘটেছে। যদিও অধিকাংশ ক্ষেত্রে সেগুলোকে আটকানো সম্ভব হয়েছে বা খোলা এলাকায় পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কর্তৃপক্ষ। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় কমপক্ষে 64,368 জন নিহত এবং 1,62,000 আহত হয়েছেন। এছাড়াও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নারী শিশুসহ হতাহত 21 জন। ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সমন্বিত এই হামলায় 21 জন হতাহত হয়েছেন। এরই মধ্যে অন্তত 3 জন নিহত এবং 18 জন আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া হামলায় সরকারি কার্যালয় সহ কয়েক ডজন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে বলা হচ্ছে, হামলার পর একাধিক অবকাঠামোতে আগুন ধরে যায়। কিয়েভের মেয়র বলেন, স্থানীয় সময় ভোরে রাশিয়ার চালানো হামলায় একজন শিশু এবং একজন যুবতী নিহত হয়েছেন এবং শহরের পশ্চিম ও পূর্বে বেশ কয়েকটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর শহরের দার্নিটস্কি জেলার একটি আশ্রয় কেন্দ্রে একজন বয়স্ক মহিলাও মারা গেছেন, যদিও তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এদিকে কিয়েভে কমপক্ষে একজন মৃত্যু এবং কমপক্ষে 18 জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় জরুরি পরিষেবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3.5 বছরের যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক জোরদার করার পরেও সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা বেড়েছে। এর আগে টেলিগ্রামের মেসেঞ্জিং অ্যাপে পোস্ট করেছিলেন যে একজন গর্ভবতী নারী এবং 2 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, হামলার কারণে কিয়েভের পশ্চিমে একটি জেলায় 16 তলা একটি এবং 9 তলা 2টি ভবনে আগুন ধরেছে। তবে তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। এছাড়া উভয় পক্ষই বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে। রবিবারের প্রথম দিকে ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার সতর্কতা জারি করেছে। এর আগে শনিবার সন্ধ্যায় দক্ষিণ পূর্বাঞ্চলের জাপোরিঝিয়ায় রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে 15 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। রাশিয়ার আংশিক দখলকৃত অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদরভ এই তথ্য জানিয়েছেন। এদিকে শিবিরের জয়, ভারতের ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে মুক্তি দেবে বলছে পাকিস্তান জামাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঐতিহাসিক বিজয়ের অভিনন্দন জানিয়েছে জামায়াত ইসলামী পাকিস্তানের আমির হাফিজ নাইমুর রহমান। হাফিজ নাইমুর রহমান বলেন, বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির বড় বিজয় অর্জন করেছে। পুরো প্যানেলই বিশাল ব্যবধানে জয়ী হয়েছে। তিনি আরো বলেন, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন কোনো একটি ঘটনা। উল্লেখযোগ্য যে প্রতিযোগী অন্যান্য প্যানেলগুলোকে সমর্থন করেছিল ভারতপন্থী শক্তিগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই সাফল্যের জন্য ইসলামী ছাত্র শিবিরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ইনশাল্লাহ এই বিজয় কেবল শিক্ষার্থী ও যুব সমাজের অধিকার রক্ষার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করবে না, বরং বাংলাদেশের জনগণকে ভারতের ষড়যন্ত্র থেকে মুক্ত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে এবং দেশকে উন্নত ও সমৃদ্ধির নতুন দিগন্তে এগিয়ে নিয়ে যাবে। তবে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য কৃতিত্ব দিয়েছেন। তার ভাষ্য, বিপর্যয়ের মধ্যেও দেশের নার্সারি অব ডেমোক্রেসি হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তারা স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে আয়োজন করতে সক্ষম হয়েছেন। কিছুক্ষণ পরেই পোস্টটি আবার ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছেন। পরে হাফিজ নাইমুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি মুছে ফেলা হয়। তবে এখনও দলটির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্টে দেখা যাচ্ছে, দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচন। মঙ্গলবার 9 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে 810টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভিপি, জিএস, এজিএস 28টি পদে মোট 23টিতে বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের শিক্ষার্থীরা। ভিপি পদে ইসলামিক ছাত্র শিবির সমর্থিত প্যানেল মোহাম্মদ আবু সাদিক কায়েম, তিনি পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। জিএস পদে 10,794 ভোট পেয়ে জয়ী হয়েছেন SM ফরহাদ। এদিকে জাতিসংঘ পরিদর্শকদের পরমাণু স্থাপনায় প্রবেশ প্রত্যাখ্যান ইরানের। ইরান জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের আপাতত প্রবেশাধিকার দিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সম্প্রতি উভয় পক্ষের মধ্যে সহযোগিতা পুনরুদ্ধার করার একটি চুক্তি হয়েছিল। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে আরাঘচি বলেছেন, চুক্তির ভিত্তিতে বর্তমানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কোনো পরিদর্শককে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না। তিনি আরো বলেছেন, এই চুক্তি নিজ থেকেও কোনো প্রবেশাধিকার দেয় না। ইরান পরবর্তীতে যেই প্রতিবেদনগুলো সরবরাহ করবে তার ভিত্তিতে প্রবেশাধিকার কী ধরনের হবে তা যথাসময়ে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। শুধু পাকিস্তান নয়, চীনের সঙ্গেও সীমান্ত সংঘাত বড় চ্যালেঞ্জ বলছেন অনিল চৌহান। শুধু পাকিস্তান নয়, চীনের সঙ্গে সীমান্ত সংঘাত ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ মেজর জেনারেল অনিল চৌহান। গতকাল উত্তরপ্রদেশে গোরক্ষপুর এক সভায় তিনি এসব কথা বলেন। চৌহান বলেন, চীনের সঙ্গে সীমান্ত সমস্যার পরে ভারতের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে দ্বিতীয় বড় চ্যালেঞ্জ হল পাকিস্তানের ছায়াযুদ্ধের মোকাবিলা করা। তিনি আরো বলেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তৃতীয় চ্যালেঞ্জ আঞ্চলিক স্থিতিশীলতার মোকাবেলা এবং চতুর্থ চ্যালেঞ্জ ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর যুদ্ধের মোকাবিলার জন্য ধারাবাহিক প্রস্তুতি চালিয়ে যাওয়া। চীনের সঙ্গে সীমান্ত বিরোধ এবং পাকিস্তানের ছায়াযুদ্ধের সমস্যা যে আগামী দিনেও থাকবে সে কথা স্পষ্ট করে জেনারেল চৌহান বলেন, আমাদের দুই প্রতিপক্ষই পরমাণু শক্তিধর। তাদের বিরুদ্ধে আমাদের কী ধরনের পদক্ষেপ নিতে চাই তা নির্ধারণ করা সবসময় একটি চ্যালেঞ্জ। ন্যাটোর 4 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো সদস্য রাষ্ট্র নিজেদের নিরাপত্তা, ভূখণ্ড এবং রাজনৈতিক স্বাধীনতা হুমকির সম্মুখীন হচ্ছে বলে মনে করবে তখন সদস্যদের মধ্যে দ্রুত পরামর্শ শুরু করবে। এটি হুমকি মোকাবেলায় সর্বোচ্চ স্তরে আলোচনার অনুমতি দেয়, তবে জোটকে সামরিক পদক্ষেপের জন্য বাধ্য করে না। এই বিষয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডাস্ক বলেন, ন্যাটোর ধারা 4 হলো গভীর সহযোগিতার সূচনা মাত্র। শুধুমাত্র বক্তব্যই যথেষ্ট নয়, পরামর্শের জন্য আমরা উল্লেখযোগ্যভাবে আরও বেশি সমর্থন আশা করব।